বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির ঘ্রাণ উপন্যাসের পাঠ। আজ আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যে বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু, অবিলম্বে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ একমাত্র তাহলেই আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কারণ আপনাদের এইটুকু সহযোগিতা আমাকে অত্যন্ত উৎসাহিত ও প্রাণিত করে আরও ভালো ভালো গল্প উপন্যাস আপনাদের জন্য নিয়ে আসতে। কেমন? এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির ঘ্রাণ। নয়, সোম সুন্দর। আমি বাজিটা হেরে গেছি। আমি মাথা নেড়ে বললাম, না, বড়দা দুর্গাপুরে ফিরেছিল। মনতোষ বলে, তাতে কি, বাসায় তো ফেরেননি। আমার বাজি ছিল বাসায় ফিরলে আমি জিতব। আমি বলি, না ফিরলেই কি, খবর তো পাওয়া গেছে। তাছাড়া বাসায় ফেরাটা তখন সেফ নয়। মনতোষ মুখটা চকিতে ঘুরিয়ে বলে, কেন? বেফাস কথাটা বলেই বাতাস গিলেছি। মুখটা পাথরের মতো করে বললাম, ও কিছু না। মনতোষ তবু বলে, রাজনীতি নাকি? চুপ করে থাকি। মনতোষ শ্বাস ফেলে বলে, আমার ভাইটা ইঞ্জিনিয়ারিং পড়তো যাদবপুরে, সব ছেড়ে এখন ওইসব করে। সারা দিন বাসায় থাকে না, কত রাতে সে ঘুমোতে আসে তা কেবল মা জানে। সকালে দেখি জামায় আঙুলে আলকাতরার দাগ। কিছু বলেন না? বলতে ভয় করে, ওটা যে ওর নেশা, আমার ঘোড়ার নেশার মতো। আমি যদি ওর রাজনীতি নিয়ে বলি, ও উল্টে আমাকে আমার ঘোড়া নিয়ে বলবে। কাজেই ছেড়ে দিয়েছি। কেবল মাঝে মাঝে তারকেশ্বরে আমি আর মা মানত করে রাখি, রবিবার গিয়ে পুজো দিয়ে আসি। বাবা তারকনাথই রেখেছে। গাছতলায় বাঁধানো বেদিতে দুজন চুপ করে বসে থাকি। সন্ধ্যের পর একটু বাতাস দিচ্ছে, শুকনো বাতাস। মনতোষ একটু কেশে বলে, তাহলে বাজিটার কি হবে? আমরা কেউ জিতিনি। মনতোষ আমাকে কনুয়ের একটা ঠেলা দিয়ে খক খক করে হাসল, বলল, ধুর মশাই, নিয়ম মাফিক বাজিটা আমিই হেরেছি। টাকাটা যদি না নেন তবে চলুন একটু খাওয়া দাওয়া করি। বেশি কিছু না, একটা করে মোগলাই আর একটু কষা মাংস। আমি মাথা নাড়ি। মনতোষ হাসে, কদিন আগে 8 আনা ধার নিয়েছিলাম বলে দেখছি আমার ওপর আপনার ধারণা পাল্টে গেছে। ধারের ওই দোষ মশাই, লোকের কাছে পার্সোনালিটি রাখা যায় না। যে ধার দেয় সে করুণা করতে শুরু করে। আমি হেসে ফেলি, বলি, তা নয়। তাই? তবে ভাববেন না, গত শনিবার ফ্লোরা আমাকে 140 টাকা পেমেন্ট দিয়েছে। বুড়ো ঘোড়া, এখন আর কেউ ফ্লোরার ওপর টাকা ধরে না। আমি মরিয়া হয়ে ধরেছিলাম। আমাকে পেমেন্ট দেওয়ার জন্যে ফ্লোরা সেদিন মুখে রক্ত তুলে দৌড়ল। গত 6 মাসে ফ্লোরারই প্রথম উইন, আমারও ঘোড়ার মাঠ থেকে প্রথম আয়। চলুন, বেশি কিছু না, একটা করে মোগলাই, একটু কষা মাংস। খেতে ইচ্ছে করছে না। বলতে গেলে সারা দিন আমার পেটে কিছু পড়েনি। দুপুরে খাওয়ার আগে দুর্গাপুর থেকে বৌদির চিঠি এলো, আমাকে লেখা। এক জায়গায় লিখেছে, নেন্টু, একবার আসবে ভাই। তোমার বড়দাকে এখানে দাদা ছাড়া কেউ চেনে না, তাই কেউ খুঁজে পাচ্ছে না। আমার মনে হচ্ছে এখানেই ও আছে, কুলি মুটে মজুর সেজে কিংবা চাষাভুষোদের সঙ্গে মিলেমিশে ঠিক লুকিয়ে আছে। দাদার বড় কাজ এখানে, সময় পায় না। তুমি চলে এলে বেশ হবে, তুমি আর আমি মিলে খুঁজব। একা একা আমি পারি না। দাদা বেরিয়ে গেলে বুবলাকে দুপুরে ঘুম পাড়াই। মিনু ঘুমোতে চায় না, কাজেই ওকে নিয়ে চুপি চুপি বেরোই। দাদা জানলে রাগ করবে, তাই কাউকে জানাই না। রাস্তাঘাট চিনি না, বিরাট জায়গায় কোথায় খুঁজব?
তবু হেঁটে হেঁটে শহরের সব পাড়া ঘুরি। মিনু অত হাঁটতে পারে না, তাই তাকে কোলে নিতে হয়। মিনু তো রোগা, তবু ওকে টানতে এই দুপুরের গরমে কি যে কষ্ট হয়। তবু হাঁটি, লোকের মুখ দেখে দেখে বেড়াই। গরম 110-15 ডিগ্রি। পরশুদিন মিনু হঠাৎ মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে গেল আমার কোলের মধ্যে। এই গরম কি সইতে পারে? কখনো তো কষ্ট পায়নি। কষ্ট পাওয়া শিখতে সময় লাগবে। মাঝ রাস্তায় ওকে নিয়ে কি যে বিপদে পড়লাম। কোথাও একটু জল নেই, রাস্তাঘাট খাঁ খাঁ করছে। শহর ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছিলাম তো, বাড়িঘরও নেই সেখানে। কি কষ্টে যে বাসায় ফিরেছি। সেই থেকে মিনুর 104 ডিগ্রি জ্বর। ডাক্তার বলছে সর্দি গর্মি। মিনির অসুখ হওয়াতে দাদা সব টের পেয়ে গেছে। রেগে বলেছে, এরকম করলে তোকে কলকাতায় রেখে আসবো। দাদার কথার উত্তর দিইনি, কিন্তু আমি যে না খুঁজে পারি না। এখনো অনেক লোকের মুখ দেখা বাকি রয়ে গেছে। চিঠিটা পড়ার পর দুপুরের খাওয়াটা হলো না। ভাত নিয়ে নাড়াচাড়া করলাম কেবল। মা বাবাকে জানালাম না কিছু, কিন্তু মিনুর টুলটুলে সুন্দর মুখখানা বারবার দেখি। জ্বরের ঘোরে নিভে যাচ্ছে। শুকনো ঠোঁট, আরক্ত মুখ, তড়কায় চমকে চমকে উঠছে মিনু। অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। মনতোষ ঠেলে তুলল, উঠুন মশাই, একখানা করে মোগলাই আর একটু কষা মাংস। ভবানীপুরে ফেভারিট রেস্টুরেন্টে চেনা টেবিল চেয়ারে গিয়ে বসি। বন্ধুরা কেউ আসেনি এখনো। মোগলাই আসে, কষা মাংস আসে। গন্ধে হঠাৎ চঞ্চনে খিদে পায়। খান, মনতোষ বলে, একটু তাড়াতাড়ি হাত চালাবেন, আড্ডাবাজরা এসে গেলে হামলে পড়বে। ফ্লোরার দেওয়া 140 টাকার কী বা আছে আর। হাসতে থাকি। বৌদির চিঠিটার ওপর একটা বিস্মৃতির প্রলেপ পড়ে। ফেভারিট রেস্টুরেন্টটা একটু গলির মধ্যে, বাইরের খদ্দের কম। গত 10 বছর আমরাই দখল করে আছি। গলিটা অন্ধকার, টিমটিমে রাস্তার আলো আছে, তবে দোকানের ভিতরের টিউবলাইটে বসলে বাইরেটা অন্ধকার দেখায়। খাওয়া হয়ে গিয়েছিল। চায়ে প্রথম চুমুকটা দিয়ে চোখ তুলতেই দেখি দরজার সোজাসুজি বাইরের অন্ধকারে একটা সিগারেট স্থিরভাবে জ্বলছে। প্রথমে একটা দেখি, তারপরেই বুঝতে পারি একটা নয়, 10-12টা। নিঃশব্দে জ্বলছে সিগারেটগুলো। উঠছে, নামছে, কিন্তু সরে যাচ্ছে না। চায়ের কাপটা রেখে দিয়ে টেবিলে দুটো টোকা দিই। মনতোষ চোখ তুলতেই বলি, বাইরে কয়েকটা ছেলে, ওদিকে তাকাবেন না। মনতোষ হাঁ করে চেয়ে থাকে। আমি হাসলাম, বললাম, আমি খবর রাখি, কয়েকটা ছেলে আমাকে খুঁজছে, বোধহয় এরাই। যদি আমার কিছু হয় তো, বলে আমি দাঁতে ঠোঁট টিপলাম। কিছু মনে পড়ল না। মনতোষ ক্রমে ব্যাপারটা বুঝতে পারে খানিকটা। তার চোয়াল নড়ে, কষ্টে বলে, আপনি বসে থাকুন, ভিতরে কিছু করতে সাহস পাবে না। আমি মাথা নাড়ি, বলি, 10-12 জন আছে। আমি না বেরোলে ওরা ভিতরে আসবে, সময় দেবে না। মনতোষ হঠাৎ বলল, আপনি তো বক্সিং জানেন। হাসলাম, বললাম, জানি না, জানতাম। সে অনেককাল আগেকার কথা। জানলেও লাভ ছিল না। মানুষ অতিমানুষ নয়, ওদের 10-12 জনের কাছেই আর্মস আছে। মনতোষ রুমাল বের করে মুখ মুছল, তারপর হঠাৎ মুখ ফিরিয়ে বেয়ারা হারুকে ডেকে বলল, বিল দে তাড়াতাড়ি। উত্তেজনায় মনতোষ ভুলে গেছে এ দোকানে আমাদের কোনো কালে বিল দেয় না, মুখে মুখে হিসেব। মনতোষ তাড়াহুড়ো করে পয়সা দিচ্ছে দেখে বললাম, ব্যস্ত হবেন না, বসে থাকুন, আমি বেরোচ্ছি। মনতোষের মুখটা হঠাৎ লাল হয়ে গেল। চাপা হিংস্র গলায় বলল, আপনি কি ভাবছেন আমি পালাচ্ছি? আমি সঙ্গে যাচ্ছি, দাঁড়ান। ভীষণ অবাক লাগে। মনতোষের হার্ট ভালো না, চিরকাল অতিরিক্ত খেয়ে তার ডায়াবেটিস দেখা দিচ্ছে। অল্পেই উত্তেজিত হয়ে পড়ে, তারপর ক্লান্ত হয়। বন্ধুরা বিস্তর বকাঝকা করে, তবু মনতোষ খাবেই। শুনেছি ডায়াবেটিসের রোগীর কোনো রোগ সহজে সারে না, কেটে কুটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না। মনতোষের বয়স 40-40 হবে। দুটো ফুটফুটে মেধাবী ছেলের বাবা। ছুটির দিনে সকালে মাঝে মাঝে ছেলেদের নিয়ে আসে ফেভারিটে, পাশে বসিয়ে ডিম ভাজা খাওয়ায়। ঠাট্টা করে বলে, তোদের বাবার কবর দেখে যা। এই রেস্টুরেন্টে বসে বসেই স্কুল কলেজ ছেড়েছি, ঘোড়া ধরেছি, বাংলা ধরেছি। রোগটোকগুলোও সব এখান থেকে পাওয়া। এই রেস্টুরেন্ট থেকেই পাবো ফেয়ারওয়েলের উপহার থ্রম্বোসিস। বলেই ঝুঁকে পড়ে আমাদের দিকে চেয়ে বলে,
কি যেন সেই জসিমউদ্দিনের কবিতাটা, এইখানে তোর দাদির কবর, বলে খক খক করে হাসে। ফুটফুটে ছেলে দুটো চারদিকে অবাক হয়ে চায়। আমি ঝুঁকে বললাম, মনতোষবাবু, এটা আমার ব্যাপার, একা আমি হয়তোবা বেরিয়ে যাব, আপনি পারবেন না। মনতোষ তার স্থূল লাল মুখখানা স্থিরভাবে তুলে বলে, আমি আজ আপনাকে এখানে এনেছি, নইলে আপনি হয়তো আসতেন না। আমি আপনাকে বাসে তুলে দিয়ে আসব। মনতোষের কথা শেষ করার আগেই চারটে ছেলে ঘরে ঢুকল। চারজনই অচেনা, কিন্তু অচেনা হলেও ওদের চোখ মুখে এক ধরনের পরিচয় দেওয়া আছে। এরা মারতে জানে। ঢুকে ওরা কোনো দিকে তাকায় না, কেবল চারজন চারটে টেবিলে গিয়ে বসে থাকে, যেন ভাবছে। রেস্টুরেন্টের ভেতরে কোনো সম্ভাব্য গুপ্ত রাস্তা থেকে থাকলে ওরা সেটা আটকে দিল, আমাকে বেরোতেই হবে। হারু মনতোষের ফেরত পয়সা হাতে দিয়ে সেই চারটে ছেলের একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি খাবেন? ছেলেটা মাথা নাড়ল। এইটুকু দেখে আমরা উঠলাম। দরজার কাজ বরাবর আমি মনতোষকে কনুয়ের ধাক্কায় পিছনে সরিয়ে দরজা জুড়ে দাঁড়াই। আলসেমির ভান করে আড়মোড়া ভেঙে হাই তুলি। ততক্ষণে দেখা হয়ে যায় যা দেখার। বড় রাস্তার দিকেই ওরা দলে ভারী। গলির ভিতর দিকটায় মাত্র দুজন। সিঁড়ির মুখটাতে বাবু দাঁড়িয়ে আছে, হাতে পাঞ্চ। বাবুর বদলে দিলীপ সামনে থাকলে আমি একটু মুশকিলে পড়তাম। আমি পেশাদার গুন্ডা নই, কাউকে বন্ধু বলে ভাবলে এখনো হাত ঢিলে হয়ে যায়। বাবু আমার বন্ধু নয়, কাজেই আমার অসুবিধে নেই। সিঁড়িতে পা দিলাম না। আড়মোড়া ভাঙতে ভাঙতেই চকিতে লাফ দিয়ে নামলাম। বাবু হাত তুলবার সময় পেল না। চরকির মতো ঘুরে বাঁ হাতে নিখুঁত মারে শুইয়ে দিলাম ওকে। ওই মারের বেগ থেকেই ঘুরে বাঁ দিকে ছুটতে লাগলাম। এরা চেঁচিয়ে তাড়া করে না, নিঃশব্দে করে, মারে শব্দ না করে। বাঁ দিকের ছেলে দুটো একটু আনাড়ি, বোকার মতো ল্যাং মেরে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। আমি শুধু দৌড়ের মুখে তাদের উরুর ওপর দিয়ে লাফ দিয়ে যাওয়ার সময় দুদিকে দুজনকে কোনোই ঠেকিয়ে গেলাম। দুটোই ছিটকে গেল। দুদিকে দেয়ালে ধাক্কা খেয়ে সামলে ছুটতে লাগলো। চেঁচিয়ে লাভ নেই, এ পাড়ার লোক ওদের চেনে, বেরোবে না। চেঁচালে বরং দমের ক্ষতি। দমটা ধরে রেখে সিধে দৌড়নো গেল। গলিটা সরু হয়ে এসেছে, হলেই সুবিধে। আমি ঠিক পালাতে চাইছি না, একটা জায়গা খুঁজছি যেখানে জায়গাটা সংকীর্ণ হবে। ওরা এক দুজনের বেশি একসঙ্গে মারতে পারবে না। গলিটা আরও একটু সরু হলেই আমি ফিরে দাঁড়াবো। কিন্তু অতটা সময় পাওয়া গেল না। আনাড়ি দুজনের মধ্যে একজন ভালো দৌড়োয়। গলিটা আরও সরু হওয়ার মুখে সে প্রায় আমার সমান্তরাল অবস্থায় চলে এলো। এই অবস্থায় মারা চলে না, মারতে হলে থামতে হবে। আর চোখে দেখি ছেলেটা ডান হাত চালিয়ে দিল আমার পিঠের দিকে। কেবল একটু সরে যাই, তবু ছোরাটা বাঁ কুনিয়ের ওপর চামড়া চিরে ফেলে। ছেলেটা আবার ছোরা তোলে। এবার ভুল করবে না আর। থেমেই ঘুরে যাই। ঘুরতে ঘুরতেই ডান হাতে মারি। এটা আমার পুরনো প্রিয় মার। ছেলেটা পড়ে যায়, একটু দুঃখ হতে থাকে। রিংয়ের বাইরে আমি এতকাল কদাচিৎ কাউকে মেরেছি, কিন্তু ইদানিং আমার রিংয়ের বাইরের প্রতিপক্ষ বেড়ে যাচ্ছে কেবল। ঘুরবার সময় পেলাম না। দ্বিতীয় আনাড়ি ছেলেটা দৌড়ে এসে কি একটা ছুঁড়ল। মাথা চকিতে নিচু করি, সেটা মাথার উপর দিয়ে উড়ে পিছনে কোনো দেয়ালে ফাটল। ছেলেটার হাত এখন ফাঁকা, আমার নাগালের মধ্যেই। চকিত হাতে তার মুখে মারি। মেরেই চমকে গিয়ে বুঝতে পারি ছেলেটা বক্সিং জানে। মাথাটা সরিয়ে নিল আচমকা। আমার ঘুষিটা হাওয়া কেটে বেরিয়ে গেল। অমনি ভীষণ ভয়ে ভরে গেল বুক। ওদের মধ্যে অন্তত একজন বক্সিং জানে, এ সত্যটা আমাকে পলকের মধ্যে দুর্বল করে দিল। আমি আর একদম জোর পেলাম না। ঘুরে আবার দৌড় দিলাম ডান দিকে এলগিন রোডের মুখে। পুলিশের টানা বাঁশি শুনে চোখ তুলে আবছা একটা কালো জিপ গাড়ি দেখতে পাই। ডান দিকের গলির মধ্যে ঢুকে পড়ি। একটা বুটের শব্দ তেড়ে আসে। চেঁচিয়ে বলে, হল্ট হল্ট, গলি মার দুঙ্গা। গলি থেকে বেরিয়ে আশুতোষ মুখার্জি রোডে পড়ি। তারপর আর দৌড়তে হয় না, ভিড়ে মিশে যাই। হাতটা নিয়েই মুশকিল। ঝরঝর করে রক্ত পড়ছে। লোকজন তাকিয়ে দেখছে, সন্দেহের চোখ। থেমে কোনো ডাক্তারখানায় ঢুকতে সাহস পাই না। রাস্তাটা পার হয়ে ছোট রাস্তায় ঢুকি। একটা বাস পেয়ে যাই। পরদিন সকালেই পুলিশ আসে। সেই অফিসার গম্ভীর মুখে আমাকে বলেন, কি খবর? আমি স্থির গলায় বলি, আপনারা তো খবর জানেন। নির্দ্বিধায় অফিসার আমাকে একটি চড় মারেন। বলেন, হ্যাঁ জানি। টু নো ইজ আওয়ার প্রফেশন।
থানায় চলুন। ঘটনাটা আমার মা বাবার চোখের সামনেই ঘটে। বাবা নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। মা ভীত চোখে ব্যাপারটা দেখে, তার ঠোঁট নড়তে থাকে। ছোটদা শুধু বলে, মারছেন কেন? মারাটা তো আইন নয়, ওয়ারেন্ট থাকলে নিয়ে যান। থানায় এবারও আটকালো না, ছেড়ে দিল। সেই দার্শনিক ওসি শুধু বললেন, ব্যাপারটা আমি আন্দাজ করছি, কিন্তু মশাই, আপনাকে আমি ঠান্ডা থাকতে বলেছিলাম কিনা? আপনারা যারা নন পলিটিক্যাল তারা যদি এখন এমনভাবে পুলিশকে অসুবিধায় ফেলেন, তবে আমরা যাই কোথায়? আপনারা একটু আমাদের অসুবিধাগুলো বুঝুন দয়া করে। আমাদের লকআপে আর জায়গা নেই। হাঙ্গামা আমি করিনি, শুধু প্রাণ ভয়ে পালিয়েছি। কিন্তু সেসব কথা বলে লাভ নেই, পুলিশ তার নিজস্ব সূত্রে খবর রাখে। ওসি বললেন, এখন আর কোথাও যাবেন না, ঘরে টরেই থাকবেন। আর কোনো হাঙ্গামা হলে, বলে হাসলেন, অর্থপূর্ণ হাসি। কিন্তু পরিষ্কার দেখতে পাই আগের দিনের তুলনায় তাঁর মুখে দুশ্চিন্তার ছাপ বেশি। একটু অস্বস্তির মধ্যে আছেন যে বোঝা যায়। অনেকক্ষণ শূন্য চোখে আমার দিকে চেয়ে কি যেন ভাবলেন। আবার হঠাৎ সচেতন হয়ে বললেন, দিলীপ আর বাবুদের আমি চিনি, ওরা এক সময় খুব জ্বালিয়েছে। ওদের সঙ্গে আপনার লাগলো কি করে? উদাসভাবে বলি, লেগে গেল, আমি লাগাইনি। উনি একটু শ্বাস ছেড়ে বললেন, তবে ওদের ধার কমে গেছে। পুরনো মস্তানদের দিন আর নেই। এখন সবচেয়ে বিপজ্জনক টিনেজার। এদের কোনো পরিচয় আমাদের খাতায় নেই। এদের রক্তটাই পাগল। আমরা এদের নিয়ে ব্যতিব্যস্ত আছি। দিলীপ কিংবা বাবুদের নিয়ে মাথা ঘামানোর সময়ই নেই। বলে শ্বাস ছেড়ে আমার দিকে আর একবার তাকালেন। বললেন, আপনার নামে 3 বার ডায়েরি লেখানো হলো। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সাবধানে থাকবেন। মনতোষের কোনো খবর জানি না, জানতে খুব ইচ্ছে হচ্ছিল। একটু ঘুরে ফেভারিটে গিয়ে উঁকি দিই, 11টা বেজে গেছে। টেবিলের ওপর চেয়ারগুলো উল্টে রেখে ঘর ধোলাই হচ্ছে। হারুকে ডেকে জিজ্ঞেস করতেই হাউমাউ করে বলল, কাল কি কাণ্ড হয়ে গেল বাবু? কি কাণ্ড? যে 4টে ছেলে ছিল এখানে, আপনি পালিয়ে যাওয়ার পর তারা বেরোতে যাচ্ছে হুড়মুড় করে। মনতোষদা তাদের পথ আটকে দাঁড়িয়ে সে কি চেঁচানি! কেবল বলে, বেরোলেই মেরে ফেলবো তোদের। ছেলেগুলো প্রথমটায় ভড়কে গিয়েছিল, তারপর মনতোষদাকে দরজার কাছে ফেলে দিয়ে দারুণ লাথি মেরে অজ্ঞান করে চলে গেল। চেয়ার ফেয়ার উল্টে, কাপডিশ ভেঙে তুলকালাম। মনতোষদার এমনিতে তেমন লাগেনি, কিন্তু ভয়ে গোলমালে কেমন হয়ে গিয়েছিলেন। আমরা ডাক্তার ডেকে আনলাম, বাসায় খবর দিলাম। রাত্রেই হাসপাতালে দিয়ে আসতে হলো। খুব অসুখ মনতোষদার। দুপুরটা খুব দীর্ঘ লাগছিল। থানা থেকে ফেরার পর বাবা অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন, তোর কি হয়েছে আমাকে একটু বল। কিছুই হয়নি, কি হবে? তোর মুখ তো তুই দেখতে পাস না, আমরা পাই। তোর চোখ মুখ অবিকল বাবার মতো হয়ে যাচ্ছে। বাবা যখন খুন করতেন তখন খুব ঠান্ডা হয়ে থাকতেন, কথাবার্তা কমে যেত, ঘন ঘন তামাক খেতেন। গভীর রাত পর্যন্ত শুনতাম উঠোনে খড়মের শব্দ তুলে পায়চারি করছেন। তারপর একদিন সময় হলে নিঃশব্দে বেরিয়ে যেতেন। ফিরে এসেই পুজো দিতে যেতেন কালীবাড়িতে। সেই সব সময়ে বাবাকে দেখলেই মনে হতো এ বাবা নয়, অন্য লোক। ভয়ে ঠান্ডা হয়ে যেতাম। তোকে দেখে আমার আজকাল সেরকম হয়। তুই কোথায় যাস, কাদের সঙ্গে মিশিস? কারো সঙ্গেই নয়। মিশিস আমি জানি। পলিটিক্স করে একজন ফেরার, অন্যজন হাঙ্গামা বাঁধিয়ে আসছে। কাল থেকে তোর হাতে ওটা কিসের ব্যান্ডেজ? পড়ে গিয়েছিলাম। পড়ে গেলে সকালে পুলিশ এসেছিল কেন? থানায় নিয়ে গেল কেন? মিথ্যে কথা বলিস না নেন্টু, যা হয়েছে খুলে বল। কিছু হয়নি বাবা। বাবা হতাশ গলায় বলেন, আমাকে বলবি না সে আমি জানি। ছেলেরা একটা বয়সের পর বাপকে গ্রাহ্য করে না, মনে করে তাদের ব্যাপারগুলো বাপ বুঝবে না। বাবার জন্য একটু কষ্ট হয়। বলি, বললেই বা তুমি কি করবে? বাবার মুখ রাগে লাল হয়ে যায় হঠাৎ। বলেন, কি করব? কিছুই করব না। তোদের মেরে ফেলুক লোকে, আমার কি? আমি চুপ করে থাকি। বাবা অনেকটা সময় নিয়ে সামলে যান। বলেন, মানুষের পীড়ক হয়েও না, বরং সমাজ সংসার থেকে পালিয়ে যাও। বাহ,
আমি কাকে পীড়া দিলাম? দিচ্ছ কিনা তা তুমিই জানো। তোমার হাতে ব্যান্ডেজ, পুলিশ আসছে প্রায়ই, এসব তো এমনিতেই হচ্ছে না। যদি বলি আমাকেই লোকে পীড়া দিচ্ছে, যদি দিয়ে থাকে তো তার নাম বলো, আমি পুলিশে গিয়ে বলবো, মিনিস্টারদেরও দরকার হলে জানাবো, তোমাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেব। এ সবই আমি করতে পারি, তবে আমার কাছে লুকোনো কেন? নৌকো ঘাট ছেড়ে দরিয়ার স্রোতে পড়ে গেছে। একা এক হাঁটুরে দেরিতে এসে নৌকো ধরতে পারেনি। ঘাটে দাঁড়িয়ে চেঁচিয়ে নৌকো ফেরাতে বলছে। দৌড়চ্ছে নৌকোর সমান্তর আঘাটার জঙ্গল ভেঙে, কিন্তু জানে নৌকো ফিরবে না। তবু তার আপ্রাণ চেষ্টা। ওই নৌকো আর ঘাটের যা তফাত, আমার আর বাবার মধ্যে তফাতটা সেই রকমই। বাবা তবু প্রাণপণে চেষ্টা করছেন নৌকো ফেরাতে, ফিরবে না জেনেও। তোমার বড়দার বিরুদ্ধে পুলিশ কি কেস দিয়েছে জানো? খুনের। জানি, কিন্তু বড়দা খুন করতেই পারে না। বাবা বড় চোখে আমাকে দেখেন, সেই চোখে একটা অপরিচয়ের আবরণ ভেদ করে আসল মানুষটাকে চেনবার চেষ্টা আছে। যেন বা এই বয়সে বাবা হঠাৎ বুঝতে পেরেছেন তাঁর ছেলেরা তাঁর সবচেয়ে বেশি অচেনা রয়ে গেছে। গলা খাঁকারি দিয়ে গলার কপ সরিয়ে বললেন, কি করে জানবো যে খুন করেনি? দেখতে শান্তশিষ্ট ছিল বলে বলছো? ওতে কিছু যায় আসে না। খুব শান্ত নিরীহ মানুষের মধ্যেও খুনের ইচ্ছা লুকিয়ে থাকতে পারে। একটা মানুষের মধ্যে তার বংশধারার নানা মানুষের ছায়া থাকে। বাইরে থেকে বোঝা যায় না হয়তো, কিন্তু ভিতরে ভিতরে মানুষ কখনো কখনো অন্য মানুষ হয়ে যেতে থাকে। এ সবই রক্তের দোষ। আমার বাবাকে দেখেছি, কোনো শিশুর কান্না শুনলে ভীষণ অস্থির হয়ে পড়তেন। কোনোখানে কোনো বাচ্চা কাঁদছে, বাবা অস্থির হয়ে কেবল বলতেন, ওকে চুপ করা শিগগির। বাচ্চারা কাঁদবে কেন? কাঁদবে কেন? কেমন সংসার করিস তোরা? কেমন তোরা মা বাপ যে ছেলে কাঁদে? আবার আমাদের উঠোনেই কত বিধবা এসে আছড়ে পড়ে কেঁদেছে, অভিশাপ দিয়েছে। কত মানুষ এসে কেঁদে বাবার পা জড়িয়ে ধরেছে। বাবা সেসব শুনতে পেতেন বলে মনে হতো না। মানুষের এক একটা ভালো আচরণ দেখে কিছুই বোঝা যায় না। একটা মানুষ বংশধারার নানা মানুষের সমষ্টি, তাই তার ভিতরে এক এক সময়ে এক একজনের প্রবৃত্তির বেগ জেগে ওঠে। একটা মানুষই অবস্থার চাপে, সঙ্গে বা সংঘর্ষে নানা রকমের মানুষ হয়ে যায়। তোমার বড়দা সম্পর্কে তাই কিছু স্থির করে বলা যায় না। তাই একজন মানুষকে বিচার করতে হলে তার পুরো বংশধারাটা খুঁটিয়ে দেখতে হয়। বিচ্ছিন্নভাবে তাকে দেখলে কিছুই বোঝা যায় না। বলতে বলতে বাবার গলার স্বর একটু একটু ভেঙে যেতে থাকে। বারবার গলা পরিষ্কার করছেন, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। বুঝতে পারি বড়দা সম্পর্কে তাঁর এই সিদ্ধান্ত তাঁরও অভিপ্রেত নয়। বড়দা খুন করেছে এটা তিনি ভাবতে চাইছেন না, ভাবতে তাঁর ভালো লাগছে না। কিন্তু তার এই বয়সে ছেলেদের বড় অচেনা লাগছে। নৌকো ঘাট ছেড়ে তফাত হয়েছে, মাঝখানে যোজন যোজন দুস্তর জলরাশি চলে এলো। এক আবছায়া ভেদ করে তিনি প্রাণপণে নিরীক্ষণ করছেন, কিন্তু নৌকোর গতি প্রকৃতি আর বোঝা যায় না। দিগন্তের গায়ে নৌকোর দূর মাস্তুল এক মহাপৃথিবীর বিশাল গ্রাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে। সব মা বাবাই সন্তানদের ছেলেবেলার গল্প তাদের শোনাতে ভালোবাসে। আমরা যখন আরও ছোট ছিলাম, কতদিন রাতে মা বাবাকে ঘিরে বসে আমাদের শিশুকালের গল্প শুনেছি তাঁদের কাছে। শুনেছি বড়দা শিশু বয়সে খুব মোটাসোটা আর ভারী ছিল, টেনে কোলে নেওয়া যেত না। তার গা ছিল ঠান্ডা, খুব ঘামত। তেমনি ছিল তার ঠান্ডা স্বভাব। যে জায়গায় তাকে বসিয়ে রাখা হতো সেইখানেই সে বসে থাকতো সারাদিন, কখনো কাঁদত না। বসে বসে খেলতো, খেলতে খেলতে ঘুমিয়ে পড়ত, জেগে উঠে আবার খেলতো। এমনই চুপচাপ ছিল সে যে মাও কখনো কখনো তার কথা ভুলে যেত। ছেলেটা যে আছে খেয়ালই থাকতো না। আমার ঠাকুরদার সে ছিল খুব প্রিয় নাতি। তাকে বুকে চেপে ঠাকুরদা গাল দিতেন, এই শালা হয়েছে একেবারে জলঘট। কখনো বলতেন, তুই বাঞ্চত শালগ্রাম শিলা, মেয়ে পটানো ছাড়া তোর দ্বারা কিছু হবে না। তোর বাপ হয়েছে পোস্টমাস্টার, তুই হবি মাগি মাস্টার। যাত্রার দলে সখী সাজবি, মিহি সুরে গান গাইবি, কোমর দুলিয়ে হাঁটবি, বড় বড় চুল রাখবি, ঢুলু ঢুলু তাকাবি, তোর দ্বারা আর কিছু হবে না।
তোকে বৌমাস্টারের অপেরায় ভিড়িয়ে দেব। বরদার সেই শান্ত স্বভাব বরাবর বজায় রইল। বড় হয়েও সে ঠান্ডা, নড়াচড়া কম করে, একটু আয়েসি, বউ বাচ্চাদের সঙ্গে ভারী নেটিপেটি, কারো কষ্ট সহ্য করতে পারে না। কেবল একটা জেদি স্বভাব ছিল তার। যা করবে বলে ঠিক করত তা করত, কেউ ঠেকাতে পারত না। তখন বাধা পেলে সেই শান্ত মানুষটা খুনের মতো ক্ষেপে ওঠে। তখন মনে হয় ও বড় ভয়ঙ্কর। ও যেদিন কারখানায় মার খেয়ে আসে, তার কয়েকদিনের মধ্যেই ইউনিয়নের একজন লোক শিবপুরে খুন হয়। ইউনিয়ন থেকে বরদা এবং আরও কয়েকজনের নামে ডায়েরি করে। বরদার কথা ভাবতে ভাবতে বোধহয় বাবা তার শিশু বয়সের কয়েকটা দৃশ্য মনশ্চক্ষে দেখে নিলেন। দেখলেন দাওয়ায় বসে খেলতে খেলতে তার শান্ত শিশু ছেলেটি মাটির ওপর শুয়ে আছে, হাঁ মুখের কাছে উড়ে উড়ে বসছে মাছি, টোপা টোপা ঘাম জমেছে গায়ে, শিথিল ছোট্ট মুঠি থেকে আদরের খেলনা খসে পড়ে গেছে। ভাবতে ভাবতে হঠাৎ দিশেহারার মতো বাবা চারদিকে একবার তাকান, চনমন করে ওঠেন, গলা খাঁকারি দিতে থাকেন। আমার চোখ থেকে চোখ নামিয়ে একটু ভাঙা গলায় অনুতপ্তের মতো বলেন, নেন্টু, সত্য খুন করেছে এ কথা আমি বলিনি। বলেছি? আমি বড় মায়াবোধ করে বলি, না। বাবা ভীতু চোখে মিটমিট করে আমার মুখ দেখে বলেন, আমি বলতে চাইছি, তোমাদের ব্যাপার স্যাপার আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা যদি তোমাদের সব সমস্যার কথা আমাকে খুলে বলো তবে আমি ঠিক বুঝতে পারবো। তোমাদের রক্তের ধাত আমি চিনি, তোমাদের জন্য এখনো আমি অনেক কিছু করতে পারি। বলো আমাকে, তোমাদের সব কথা বলো। একটা শ্বাস ফেলে মাত্র, বড় মায়া হয়। বিকেলে হাসপাতালে মনতোষকে দেখতে গেলাম। টান হয়ে শুয়ে আছে, গা ঘেঁষে বিছানায় ওর বউ বসে আছে, তার মুখখানা লালচে, সেখানে কান্না থম ধরে আছে। দু চারজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে বসে থেকে ঘিরে রেখেছে ওকে। বড় ছেলেটা ভয় পাওয়া চোখে বাবার মুখের দিকে চেয়ে, মনতোষ একটা হাতে ছেলেটার হাত ধরেছে। একটু আগেই বোধহয় অক্সিজেনের নলটা খোলা হয়েছে নাক থেকে, সিলিন্ডারটা নল সমেত এখনও বেডের পাশেই। মনতোষের মুখটা ফুলেছে খুব, চোখ দুটো বরাবরই একটু ডেলা পাকানো, এখন সে দুটো ঠেলে বেরিয়ে আসছে যেন। চোখে জল জমে আছে, শিরা উপশিরা দেখা যাচ্ছে। আমাকে দেখেই তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করতে গিয়ে হাঁপাতে লাগলো। সবাই চোখ তুলে দেখলো আমাকে। অপরাধীর মতো তাড়াতাড়ি গিয়ে মনতোষের মাথায় হাত রাখলাম। কেমন আছেন? মনতোষ খানিকক্ষণ দম নিতে নিতে আমাকে চেয়ে দেখল, একটু হাসল, গলায় নাকি সুর এসে গেছে ওর। বলল, বেঁচে আছেন তাহলে? আমি তো ভেবেছিলাম এতক্ষণে মর্গে পৌঁছে গেছেন, কাটাকুটি হচ্ছে। আমি হাসলাম মাত্র। ও বলল, আজ সকাল থেকে আশেপাশের বেডগুলোতেও খুঁজেছি আপনাকে। যদি নিতান্ত মেরে ফেলতে না পেরে থাকে তবে অন্তত এখানে তো আসবেন। ওর বউ ধমক দিল, অত কথা বলো না। মনতোষ হাঁপ ধরা গলায় ওর বউকে বলে, সকাল থেকে আশপাশের বিছানায় নেন্টুবাবুকে কেন খুঁজছি জানো? কেন? আড্ডা দেব বলে। সারাদিন হাসপাতালে হাজারটা অচেনা লোকের মধ্যে পড়ে থাকা, দূর দূর, এসব কি আমাদের পোষায়? আমাদের জান পোতা আছে দেশপ্রিয় পার্কের কাছে বাঁধানো গাছের তলায় ফেভারিটে। এইসবের জন্যই মরে আবার জন্মাতে ইচ্ছে করে। কথা বলো না, তোমার ভাগ্য ভালো যে স্ট্রোকটা হয়নি। বাগড়া দিও না, নেন্টুবাবুর সঙ্গে একটু কথা বলতে দাও, দু তিনটে কথা প্লিজ। ওর বউ ভদ্রতাবশত একটু সরে এসে বলল, বসুন না, তুমি আস্তে আস্তে কথা বলো কিন্তু। আমি বসলাম না, খাটের লোহার রেলিংয়ে বুক দিয়ে ঝুঁকে রইলাম। ওর মুখটা ফুলে ব্যাঙের মতো বিচ্ছিরি দেখতে হয়েছে, সেই মুখে তবু হাসছে। বলল, আপনি বেরিয়ে গেলে আমি ভিতরের চারটে ছেলেকে আটকানোর চেষ্টা করেছিলাম। শুনেছি, কিন্তু কাজটা ভালো করেননি। করিনি বলেন কি মশাই? রোজ একজন মানুষকে জলজ্যান্ত চোখের সামনে দেখি, চোখের পাতা ওঠে নামে, হাসে, কথা বলে, রক্ত মাংসের তরতাজা একটা মানুষ, তাকে হঠাৎ পাঁচটা ছেলে এসে মেরে দেবে চোখের সামনে, আর আমি ডায়াবেটিস আর প্রেশারের কথা ভেবে চুপচাপ বসে থাকবো? অবশ্য আমার ক্ষমতা কিছু নেই, বক্সিং টক্সিং জানি না, কিন্তু শুনি
মাস্তানের মতো হাঁকডাক করে ফাঁকা আওয়াজ দিলেও আজকাল এক ভিড় মানুষ পালিয়ে যায়। সেইটাই এক্সপেরিমেন্ট করলাম, কাজ হলো না। ছেলেগুলো একটু থমকে গিয়েছিল ঠিকই, তারপরে হাত পা চালিয়ে শুইয়ে দিল। শকটা মারাত্মক, পড়ে গিয়ে দম নিতে পারি না, অসম্ভব শ্বাসকষ্ট হতে লাগলো। প্রথমটায় ভেবেছিলাম ছোড়া টোরা মেরেছে বোধহয়, আমি টের পাচ্ছি না। তখন মরে যাওয়ার কথা ভাবছি, বউ বাচ্চার কথা ভাবছি, আপনার মুখও মনে পড়ছে। আবার ভাবছি সামনের শনিবার জ্যাকপটে 5টা ঘোড়া বাছা আছে, স্টারডাস্টের ওপর 50 টাকা উইন খেলবো ঠিক করেছি। কিছুই হলো না। মনতোষ হাত বাড়িয়ে আমার গাল ছুঁয়ে বলল, যাই বলুন, আপনি বেঁচে আছেন দেখে বড় ভালো লাগছে। বোম্বে ছবির নায়কের মতো বেঁচে আছেন দেখে আমারও বাঁচতে ইচ্ছে করে। হেসে বললাম, বাঁচবেন না কেন, কিছুই তো হয়নি। দাঁড়ান মশাই, ইসিজির রিপোর্টটা আগে আসুক। হার্ট কি হয়ে আছে কে জানে। হার্ট ঠিক আছে, না থাকলে 4টে ছেলেকে আটকানোর চেষ্টা করতেন না। তাহলে বলছেন বাঁচব? নিশ্চয়ই। মনতোষ আমার গলা ধরে মুখটা কাছে টেনে চাপা গলায় বলে, বাজি কত? 10। বাঁচলে আপনার 10, মরলে আমার 10। মনতোষ আমার মাথাটা ছেড়ে দিয়ে শ্বাস ফেলে বলল, বাঁচতেই ইচ্ছে করে। বাঁধানো গাছের তলায় আড্ডা, ফেব্রুয়ারিতে চা, আর ঘন সবুজ মাঠের ওপর দূর আকাশের গায়ে আঁকা ঘোড়াদের দৌড়। বেঁচে থাকাটা ভালোই। মিটমিট করে হাসতে লাগলো। হাসিটা আমার খুব ভালো লাগে। মনতোষকে পৃথিবীতে আরো বহুকাল বেঁচে থাকতে দেখতে ইচ্ছে করে। বেরিয়ে আসার আগে মনতোষ বলে, সামনের শনিবার আমার হয়ে স্টারডাস্টের ওপর 10টা টাকা খেলবেন? শিওর উইন। ভিজিটিং আওয়ার্স তখন অনেকটা বাকি আছে। বেরিয়ে এলাম। ঘাসের ওপর ফসফরাসের মতো রোদ জ্বলছে, রোদে গন্ধকের মতো পোড়া গন্ধ, দেয়াল তেতে তাপ দিচ্ছে। এমার্জেন্সির সামনে ভিড়, স্ট্রেচারে কাকে যেন নামাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে। খুব একটা কৌতূহল বোধ করি না, কেবল চোখের সামনে রোদ ঝলসায়। যতদূর চোখ যায় আকাশ জ্বলে যাচ্ছে। হঠাৎ কাল থেকে ঘটা যাবতীয় ঘটনা ভুলে যায়। মিনুর মুখটা ভেসে আসে চোখে। এই রোদে বৌদি দুর্গাপুরের মাঠে ঘাটে দাদাকে খুঁজে বেড়ায়। অচেনা মানুষের মুখ দেখে দেখে ফেরে। 118 ডিগ্রি গরম, জোরো বাতাস, ধুলো, পায়ে হাঁটা পথ। বড় আশায় তবু বৌদি ভিখিরির মতো হাঁটে। মিনু কেমন আছে? ভালো ডাক্তার দেখছে মিনুকে নিশ্চয়ই। তবু কে জানে কি হয়। হাসপাতালের ওষুধের গন্ধ, জীবাণুনাশকের গন্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য আমি খুব জোরে হাঁটতে থাকি। সন্ধেবেলা একটা ঠান্ডা কোকোকোলা খাওয়ালো শ্যামল। বলল, কাল ফেব্রুয়ারিতে খুব গোলমাল হয়েছে তোর জন্য শুনলাম। ও কিছু না। কারা এসেছিল? সেই মিছিলের পার্টি। শ্যামল একটু চিন্তিত হয়, বলে, মিছিল আটকানোতে তো আমিও ছিলাম। তোকে কিছু করবে না, কারণ তোকে ওরা চেনে না, আমাকে চেনে। শ্যামল খুচরো পয়সা পকেটের ভেতরেই নাড়তে নাড়তে বলে, কাজটা ঠিক হয়নি নেন্টু। তোর মাথায় যে কি ভূত চাপলো। হঠাৎ ঝেঁঝে উঠে বলি, ভূত চাপবে কেন? যা করার ঠিকই করেছি। সারা দেশ জ্বলে যাচ্ছে, আর ওরা জাপানি পুতুল সেজে মিহি গান গাইতে গাইতে ঘুরবেন, লোকে হাততালি দেবে, খবরের কাগজে ছবি বেরোবে, এসব যথেষ্ট হয়েছে। তাতে কলকাতার একটা ভিখিরিরও কিছু যায় আসেনি। শ্যামল বিমর্ষ হয়ে বলে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু মিছিলটার সামনে দাঁড়িয়ে কয়েক মিনিট ওটাকে আটকে রেখেই বা কী লাভ হলো? আমরা যে মিছিলটা আটকেছিলাম সে নিউজটা পর্যন্ত পরদিন কাগজে দেয়নি, কিন্তু ওদের ছবি ঠিকই বেরিয়েছে। মাঝখানে তুই ফেঁসে গেলি, মনতোষ হাসপাতালে, হয়তো আমাদেরও খুঁজে বের করবে। কি লাভ হলো? এমনও নয় যে আমাদের মাস্তানি দেখে কোনো ফিল্ম স্টার প্রেমে পড়ে গেল। আমি উদাস গলায় বলি, লাভ হয়নি কি করে বুঝলি? আমাদের প্রোটেস্টটা আমরা জানিয়েছি, তার এফেক্টও হয়েছে ঠিকই। রং করা মেকি মানুষরা একটা চমক তো খেয়েছে। হয়তো সেই দিনটা ওদের মাটি হয়ে গেছে। ভালো করে খেতে পারেনি, রাত জেগে অনেকক্ষণ চিন্তা করেছে, যা ওরা কখনো করে না। চিন্তাশূন্য স্বার্থপর মানুষের ভিতরে কিছু বাস্তব এবং সৎ চিন্তা ঢুকিয়ে দেওয়াটাও মস্ত কাজ। শ্যামল হাসে, বলে, এসব রোমান্টিক কল্পনা। ওরা আমাদের পাত্তাই দেয়নি। একজন ফিল্মস্টার মাইরি মুখে আঁচল চাপা দিয়ে হাসছিল।
কি সুন্দর মুখখানা! ওইদিকে চেয়ে আমি পালাতে ভুলে যাচ্ছিলাম। আমি ভীষণ হেসে উঠে শ্যামলের কাঁধ চেপে ধরে বলি, শালা আলু। শ্যামল মুখ গোমড়া করে বলে, নেন্টু, তোর ওপর কিন্তু আবার হামলা হবে, এর একটা মীমাংসা করা দরকার। কি করতে চাস? একটু ইতস্তত করে শ্যামল বলে, দিলীপের সঙ্গে আমার চেনা আছে, চল একবার ওর কাছে যাই। আমরা হুজুগের মাথায় কাজটা করেছিলাম, এটা বুঝিয়ে বলে মিটমাট করিনি। তোর সঙ্গে কি করে চেনা হলো? শ্যামল একটু অস্বস্তি বোধ করে, চোখে চোখ রাখতে পারে না, অন্যদিকে চেয়ে বলে, ওর বোনের সঙ্গে আমার প্রেম ছিল। ডাহা মিথ্যে। তাই হো হো করে হেসে উঠি, বলি, তোর সে সাহসী হবে না? দিলীপের বোনের জন্য বড় কলজেওয়ালা লোক চাই। শ্যামল একটু হেসে বলল, সে যাই হোক, পরিচয় আছে, আমাদের বাড়িতে আসতো টাসতো, এখনও গেলে খাতির করবে, যাবি? হঠাৎ আচমকা ঘটনাটা আমার মনে পড়ে গেল। গত শীতের আগের শীতে একবার শ্যামল একটা ভীষণ মুশকিলে পড়ে যায়। ওর ছোট বোন রাখিকে আমরা দেখেছি, ছোট্টখাট্ট মেয়ে, শ্যামলা রং, মুখখানা ঢলঢলে। দেশপ্রিয় পার্কের সামনে দিয়ে গিটার হাতে গিটারের স্কুলে যেত। সেই কুমারী বোনটার পেটে বাচ্চা এসেছে। অন্তরঙ্গ বন্ধুদের কাছে শুধু এইটুকু বলেই সে কেঁদে ফেলেছিল, তোরা একটা নার্সিংহোম টোম কিছু ঠিক করে দে, অ্যাবর্শন করাতে না পারলে ইজ্জত থাকবে না। অবশেষে ফেভারিটের মালিক তার এক ডাক্তার বন্ধুকে ধরে ব্যাপারটা করিয়ে দেয়। আমি তখন কানাঘুষো শুনেছিলাম, সরাসরি কিছু শ্যামল আমাকে বলেনি। তারপর থেকে শ্যামল কিছুদিন রক্তাবহ মুখে পকেটে ছুরি নিয়ে ঘুরে বেড়াতো, মাথায় তেলহীন পিঙ্গল চুল উঠছে, চোখে একটা চকচকে ভাব, ঠোঁটে কি যেন বিড়বিড় কথা, প্রায়ই বলতো, খুন করে ফেলবো। বন্ধুরা ওকে ডেকে বোঝাতো, কি করবি, গুন্ডা বদমাশদের সঙ্গে আমাদের কি করার আছে, তোর বোনটার রুচি ওরকম হলো কি করে বুঝি না, ইত্যাদি। ব্যাপারটা ওখানেই চাপা পড়ে যায়। কদিন পর শ্যামল আবার স্নান করতে শুরু করে, দাড়ি কামায়, চুল আঁচড়ায়, পোশাক পরে অফিস যেতে শুরু করে। তারপর আবার আড্ডা, বন্ধুবান্ধব, হাসি ঠাট্টা। ওর বোনও কদিন বাদে আবার দেশপ্রিয় পার্কের সামনে দিয়ে গিটারের স্কুলে যেতে থাকে। আমরা দেখলাম মেয়েটা খুব রোগা আর রক্তহীন হয়ে গেছে, মুখে খড়ি ওঠা ভাব, চোখ ছলছলে। ক্রমে সে স্বাস্থ্য ফিরে পায়। মাত্র কদিন আগে তার বিয়েতে নেমন্তন্ন খেয়েছি। সেই ছেলেটা দিলীপ কিনা আমি জানি না, তবু আমি হঠাৎ মুখ তুলে বলি, দিলীপের কাছে যেতে তোর লজ্জা করবে না? কথাটা ঠিক জায়গায় গিয়ে বেঁধে, মুখটা বিকৃত হয়ে যায় ওর, চোয়াল নড়তে থাকে। বলে, লজ্জা কিসের, কি বলছিস? আমি ওর কাঁধের হাড়টা চেপে ধরে বলি, তোরা কি করে প্রতিশোধের কথা ভুলে যাস, কি করে ক্ষমা করিস? শ্যামল হঠাৎ ভীষণ রেগে বলল, নেন্টো, বাজে কথা বলিস না, কিসের প্রতিশোধ, ক্ষমাই বা কিসের? চুপ কর। আমার গায়ে শুঁয়োপোকার মতো রোঁয়া দাঁড়িয়ে গিয়েছিল, থির করে শরীর কাঁপছে, কিন্তু আবার আমি সামলে যাই। একটা নিস্তব্ধ পুকুরে হঠাৎ ঢিল পড়লে ঢেউ ভাঙে ঠিকই, আবার সময় নিয়ে নিস্তরঙ্গ হয়ে যায় জল। মানুষের সমাজ ওই রকম। মানুষের আছে স্বস্তিকর বিস্মৃতি। বিয়ের আসরে রাখি আর তার ভদ্র সুপুরুষ আপার ডিভিশন বরকে দেখেও আমাদের সেই ঘটনার কথা মনে পড়েনি। ভুলে যাওয়াই ভালো। শ্যামল অনেকক্ষণ চুপ করে রইল, একসময় বিবর্ণ মুখখানা তুলে বলল, নেন্টু, তোকে মিথ্যে বলে লাভ নেই, তুই জানিস। কিন্তু দিলীপকে আমরা কি করতে পারতাম? আমরা ওকে বিয়ে করার জন্য ধরেও ছিলাম, কিন্তু দেখি এর আগে ওর বিয়ে হয়ে গেছে, বউটা কঙ্কালসার, 3টে বাচ্চা, বোধহয় কোথা থেকে ভাগিয়ে এনেছিল। তারপর চান চলে যাওয়ায় মারধর করে, বেশিরভাগ দিন বাসাতেই থাকে। দিলীপ বিয়ে করতে রাজি ছিল, কিন্তু দেখলাম রাখির ভবিষ্যৎ ওই বউটার মতোই হবে, মারধর খাবে। পিছিয়ে গেলাম। ওকে মারবো বলে ঘুরে বেরিয়েছি, কিন্তু সে তো সম্ভব নয়। প্রথম কথা, ওকে মারবার সাধ্য নেই। দ্বিতীয়ত, মারলে আমার কি হবে? হয় ওর দল মারবে, নয়তো পুলিশ ঝোলাবে। কয়েকদিন ঘুরে বেরিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলাম। রাখির ভালো বিয়ে হয়ে গেছে, সবাই ভুলে গেছে, মিটে গেছে ব্যাপারটা। এখন আর প্রতিশোধের কথা বলে লাভ কি? সেই ঘটনার পরে 1-2বার দিলীপের সঙ্গে দেখাও হয়েছে। সে হেসে কথা বলেছে, আমিও বলেছি। মানুষে মানুষে খাট থেকে যাওয়া ভালো না। এখন সেই সব কথা যদি ওঠে,
যদি জানাজানি হয় তো রাখির কি হবে? ভীষণ লজ্জা পেলাম। ওর হাতটা ধরে বললাম, আমার মাথাটা ঠিক নেই শ্যামল, কদিন ধরে দিনকাল ভালো যাচ্ছে না। জানি। নেন্টু, তোর কিছু টাকা চাই, ধার নিবি? দিস, আর একটা ঠান্ডা কিছু খা। নে। দুজনে আবার ঠান্ডা অরেঞ্জ খাই, হাসি, কথা বলি। ওই তো রাস্তার ওপারে দেশপ্রিয় পার্ক, ওখানে ফুটবল মাঠের ধারে গাছতলায় মানিককে মেরেছিলাম। সে নন্দরানীর যাতায়াতের পথে দাঁড়িয়ে তাকে বিরক্ত করত, জোর করে চিঠি গুঁজে দিত হাতে। নন্দরানী কেঁদেছিল মার কাছে এসে। তারপর কোথায় চলে গেছে নন্দরানী, কোথায় মানিক? পৃথিবীতে ঘটনাগুলির গভীরতা কত কম। সময়ের দমকা হাওয়া আসে, ধুলোবালির মতো সব উড়ে যায়। ভুলোমন মানুষের মতো পৃথিবী ঘুরে চলে। অরেঞ্জটা শেষ করে শ্যামল সতর্কভাবে বলল, নেন্টু, যদি বিপদ বুঝিস তো বল, আমি না হয় দিলীপের কাছে যাব। আমি মাথা নেড়ে বললাম, না। শ্যামল শ্বাস ফেলে বলল, একদিন ফুটে যাবি শালা। হাসলাম। বেঁচে থাকাটা এক একজনের এক এক রকম। মনতোষ যেমন আড্ডার জন্য, ঘোড়ার জন্য, ছেলে বউয়ের জন্য বেঁচে থাকতে চায়। আমি কেন বেঁচে থাকতে চাই? কার জন্য? মিনুর জন্য কি? নাকি বুবলার জন্য? বর্দার জন্য? নাকি বক্সিংয়ের জন্য? কিছুই ভেবে পাই না। মাঝে মাঝে কেবল মনে হয় কয়েকটা প্রতিশোধের জন্যই বেঁচে থাকা বুঝি। কিন্তু কোথাও আমার আঁচড় কামড়ের দাগ বসছে না। বড় আলগাভাবে লেগে আছি পৃথিবীতে। বাঁধানো গাছটার তলায় আড্ডার লোকজন জমায়েত হয়ে গেছে। সবাই ডাকে আমাকে, আরে মশাই, কাল ফেব্রুয়ারিতে কি কাণ্ড হয়ে গেল। ফেব্রুয়ারিটের ঘটনা শুনবার জন্য সবাই ঘিরে ধরে। ঘন ঘন শ্বাস পড়তে থাকে, উগ্র কৌতূহল চারদিকে। অনুত্তেজিতভাবে উত্তর দিয়ে যাই। জমায়েত থেকে একটু তফাতে বুকে আড়াআড়ি হাত রেখে দাঁড়িয়ে আছে নিতু। অনেক কাল ওকে দেখিনি। গলা বাড়িয়ে জিজ্ঞেস করি, কি খবর নিতু, কোথায় ছিলে? নিতু উত্তর দেয় না, একটু হাসে মাত্র। বরাবর ওর হাসি একটু বিষণ্ণ, শান্ত সুশ্রী মুখ, গালে অল্প দাড়ি। নিতুর চেহারাটা দেখার মতো। অনেকটা লম্বা, মেদহীন স্বাস্থ্য, মোটা হাড়, ব্যায়াম করত। পোশাক ঠিকমতো পরলে ওকে নিশ্চয়ই এই 24-25 বছর বয়সে ভীষণ ভালো দেখাবে। কিন্তু নিতুর সেই পুরনো পোশাক, ফুলহাতা বুশশার্ট, তার হাত গোটানো, পরনে প্যান্ট, পায়ে ধুলোটে চপ্পল। দক্ষিণে ডায়মন্ড হারবারের দিকে কোথায় যেন মাস্টারি করে। অসম্ভব বই পড়ার নেশা, ভীষণ সিগারেট খায়। আগে আড্ডায় রোজ আসতো, এখন মাঝে মাঝে। দীর্ঘকাল আসে না। শান্ত স্বভাব, ধীর কথা এবং আবেগহীন হাসির জন্য অনেকে ওকে পছন্দ করে, অনেকে ওই জন্যই করে অপছন্দ। একটা অহংকারী ভাব আছে নিতুর, কিন্তু আমার ওকে ভালোই লাগে। ওর স্বভাবে গাছের ছায়ার মতো স্নিগ্ধকর কি যেন আছে, কাছে বসলে টের পাওয়া যায়। যখন আড্ডা খুব জমে উঠেছে, তখনও মাঝে মাঝে লক্ষ্য করছিলাম নিতু আড্ডার মধ্যে আসছে না, একটু অন্যমনস্ক, একটার পর একটা সিগারেট খাচ্ছে। মাঝে মাঝে আড্ডায় আসা বা আড্ডা থেকে চলে যাওয়া বন্ধুদের সঙ্গে এক একটা কথা বলছে, আবার একা হয়ে যাচ্ছে। ভাঁড়ের চা খেলো দুবার। আড্ডা ভেঙে যাওয়ার মুখে সে আমাকে ডাকে, নেন্টু, কথা আছে। দুজনে লেকের দিকে হাঁটতে লাগলাম। নিতু বলল, তোমার ঘটনাটা শুনলাম, খুব বেঁচে গেছো কাল। একটু হাসি। সে বলল, মিছিলের ঘটনাও শুনেছি। মনে হচ্ছে তুমি একটা কিছু করতে চাইছো, কিন্তু কি করতে চাও তা স্পষ্ট করে জানো না। নিতুর ওই দোষ, কথাগুলো এমন সরাসরি স্পষ্টভাবে বলে যে লোকে আহত হয়, ওকে অহংকারী ভাবে। আমি কিছু মনে করলাম না, হাসলাম মাত্র। ও নিজে থেকেই বলল, তোমার বড়দা কিন্তু জানতেন তিনি কি চান। একটু থমকে গিয়ে বলি, তুমি বড়দাকে চেনো? চিনি, কিন্তু তোমার সূত্রে নয়, অন্য সূত্রে। কিসের সূত্রে? পার্টি। তুমি ওই দলে? নিতু বিষণ্ণ হাসিটা হাসে। আমরা হাঁটতে থাকি। নিতু বলে, কলকাতায় আমাদের আন্দোলনের যে কজন পায়োনিয়ার ছিলেন, সত্যদা তাঁদের একজন। আমার ঘনিষ্ঠ ছিলেন খুব। বলনি তো? বলার কি, আমাদের ঘনিষ্ঠতা তো বন্ধুর দাদা বা ভাইয়ের বন্ধু বলে নয়, সম্পর্কটা অন্যরকম। সিগারেট লুকোনোর সম্পর্ক আমরা মানি না। বর্দার কোনো খবর জানো? নিতু মাথা নেড়ে বলল, না।
এখন কেউ কারো খবর রাখি না, সবাই ছড়িয়ে পড়েছি। আমাদের আন্দোলনে কোঅর্ডিনেশনের দরকার হয় না, মোটামুটি আন্দোলনের ধারাটা সকলের জানা আছে। কে কোথায় মরল বাঁচল তার খবর রাখা প্রায় অসম্ভব, তবে জানি সবাই অ্যাকশানে আছে। লেকের ঝুঁচকো অন্ধকারে ঘাসে পা দিই, জল ছোঁয়া বাতাস এসে ঝাপটা মারে। জলের ধার ঘেঁষে ঘেঁষে কদিন আগেও ছেলে মেয়ে জোড় বেঁধে বসত, আজকাল লেকে মেয়ে চোখেই পড়ে না। এধারে ওধারে মদের বোতল ভাঁড় পড়ে আছে, শালপাতা উঠছে। আবছায়ায় দেখা যায় ৩-৪ জন করে লোক, অল্প বয়সী ছেলে বসে আছে, সামনে মদের বোতল ভাঁড়, ঠোঁটে সিগারেট। এদের পেরিয়ে যাওয়ার সময় শোনা যায় নিজেদের মধ্যে অশ্লীল কথা বলছে, খ্যাঁ খ্যাঁ করে হাসছে। হঠাৎ ভুঁইফোড় এক একজন মেয়ে হেঁটে যায়, চোখে কাজল, মুখে চড়া পাউডার, মুখশ্রী রুক্ষ। এদিক ওদিক তাকাতে তাকাতে যায়, শীষ দিলে থামে, ইশারায় কাছে আসে, দর হলে কোনো ঝোপ বা গাছের আড়ালে চলে যায়। আজকাল মেয়েরা আর ঘরে নেয় না পুরুষকে, লেকের পাড়ে খোলা জায়গাতেই সবটুকু হয়। বড়জোর আলো থেকে একটু গাঢ় অন্ধকারে চলে যায়। সকালে মাঝে মধ্যে এখানে সেখানে লাশ পাওয়া যায়, কিনারা হয় না, মারপিট লাগে প্রায়ই। আমরা অনেকটা হেঁটে অন্ধকার দেখে বসলাম। নিতু বসেই বলল, চারদিকটা কেমন চট করে পাল্টে যাচ্ছে দেখছো? দেখছি, আমরাও পাল্টাচ্ছি। তুমি কোনোদিন মারকুটে ছেলে ছিলে না, হুজ্জত করনি। যারা বক্সিং টক্সিং করে তারা এককালে একটু একটু রংবাজ হয়, কিন্তু তুমি তা হওনি। কিন্তু হঠাৎ ইদানিং তুমি পাল্টে গেছো। চুপ করে থাকি। নিতু নিজেই বলে, একটু অ্যাগ্রেসিভ হওয়া ভালো নেন্টু, আমরা তো বহুকাল অপেক্ষা করলাম, এবার ভাঙচুর দরকার। তোমার বড়দা এতকাল শান্তভাবে সংসার করে হঠাৎ ছেলে মেয়ে বউ ফেলে চলে গেল কেন, তা কখনো খুব গভীরভাবে ভেবেছ? আমি মাথা নেড়ে বলি, না, কিন্তু বড়দার ফিরে আসা খুব দরকার নিতু। বড়দা না এলে আমাদের সংসারের সব হিসেব গোলমাল হয়ে যাবে। নিতুর সুন্দর দাঁত অন্ধকারে ঝিকোয়, বলে, সব সংসারেরই এক কথা, যারা কাজে নেমেছে তারা জেনেই নেমেছে। বড়দার নামে খুনের কেস আছে বলে বড়দা পালিয়ে গেছে। খুনের কেস কার নামে নেই? তোমার নামে আছে 2-3টে। তুমি খুন করেছ? অন্ধকারে আবার তার দাঁত ঝলসায়, দম বন্ধ হয়ে আসে। বলি, বড়দা করেছে? ও মাথা নেড়ে বলে, জানি না, করে থাকলে কিছু অন্যায় করেনি। পুরনো নীতিবোধ নিয়ে এসব দেখো না, তোমার বড়দা হিসেবেও বিচার করো না। পারিবারিক মানুষটার চেয়েও সামাজিক মানুষটা বেশি। সমাজের জন্য এসব করলে মানুষের কিছু অন্যায় হয় না। একটু চুপ করে থেকে নিতু বলে, যেসব এলিমেন্ট তোমাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে তাদের সুবিধে মতো পেলে তুমি কি করবে? মারবে না? জানি না। জানো না কেন? ওরকম ভাষা সিদ্ধান্ত ভালো না, বরং জেনে শুনে ছক বেঁধে কাজ করা ভালো। হয় মারবে, না হয় মারবে না, একটা কিছু স্থির করে রাখো, তাতে কাজের সুবিধা হয়, দ্বিধা আসে না। একটু হেসে জিজ্ঞেস করি, তুমি হলে কি করতে? মারতাম। কেন? ওই রকম সিদ্ধান্ত নিয়েছি বলে। তবে তো অসংখ্য লোক মারতে হয়। নিতু হাসে, তারপর হঠাৎ বলে, লকআপে পুলিশ তোমাকে মেরেছিল না? নিতু শ্বাস ফেলে বলে, এত মার খাবে কেন নেন্টু? একবার ঘুরে দাঁড়াও না। আজ পুলিশ মারবে, কাল গুন্ডা এসে মারবে, এত মার খাওয়ার কি আছে? ওরা কি বিশ্বনিয়ন্তা? কি করব? নিতু আবার চুপ করে থাকে, তারপর বলে, তোমার বড়দা কলকাতায় অনেক কাজ রেখে গেছেন, সেগুলো করো। যদি করো তো আমি তোমাকে প্রোটেকশন দেব। দিলীপ কিংবা বাবুরা অমর নয় নেন্টু, আমরা ওদের চেয়ে অনেক বেশি মরিয়া। কিন্তু তুমি আগে সিদ্ধান্ত নাও, ওদের পেলে কি করবে, মারবে না পালাবে? সিদ্ধান্ত নিতে আমার দেরি হতে থাকে। বুঝতে পারি নিতু ঠাট্টা করছে না। এসব যারা করে তাদের কাছে এইসব সিদ্ধান্তই জীবন। আমি চুপ করে থাকি, কিন্তু নিতু ধৈর্য হারায় না, অপেক্ষা করে শান্তভাবে। মাতালের পা আমাদের পাশ দিয়ে চলে যায়। দূর থেকে ভাঙা গান ভেসে আসে, হাসির শব্দ। জলে ছলাৎ করে একটা বোতল পড়ে যায়। উদ্দেশ্যহীন, গভীরতাহীন একটা জীবন যাপন করছি বলে মনে হয়। নিতু অপেক্ষা করে, মনে ছবি আসে,
লম্বা ছিপ নৌকায় দীর্ঘকায় শীর্ণ এক মানুষ বসে আছেন, প্রেতের মতো চোখ, পাশে রাখা বসংবদ লাঠি। কুমুদ বন্ধু রায়, আমার দাদু। আমার বাবার কথা মনে পড়ে, বড়দার কথা। থানার ভদ্রলোক ওসির মুখখানা দেখতে পাই। মনে পড়ে গড়িয়াহাটায় দিলীপের সঙ্গে কত আড্ডা দিয়েছি। বাঁ হাতের ব্যান্ডেজের ভিতরে হাতটা এখনও টনটন করে। সিদ্ধান্ত নিতে দেরি হয়। নিতু অপেক্ষা করে। আজ সকালে অফিসার আমাকে চড় মেরেছিল আমার মা বাবার সামনে, ছোটদার নাকের ডগায়। যেখানে দাঁড়িয়ে চড়টা মেরেছিল তার কয়েক হাত দূরে বারান্দায় আমার বহুকালের সঙ্গী সেই বালির বস্তাটা ঝুলছে। জাতীয় চ্যাম্পিয়নশিপে মনোনীত মুষ্টিযোদ্ধা একটিও শব্দ না করে চড়টা খেয়েছে। সারা শরীরে রোমরাজি হঠাৎ দাঁড়িয়ে যেতে থাকে, গা জ্বালা করে। নিতু অপেক্ষা করে। মারব। নিতু শ্বাস ফেলে, যেন এতক্ষণ দম বন্ধ করেছিল। অন্ধকারে ও দাঁত ঝিকোয়। আস্তে করে বলে, তোমাকে একটা জিনিস দিয়ে যাব। কি? ও কাত হয়ে প্যান্টের পকেট থেকে খেলনার মতো ছোট্ট রিভলভার বার করে, আমার দিকে এগিয়ে দিয়ে বলে, কাছে রাখো। ইতস্তত করি, ভয় পেতে থাকি। নিতু আস্তে বলে, ওরা আবার তোমার পিছনে লাগবে নেন্টু, কিন্তু তোমার জীবন এই মুহূর্ত থেকে আমার কাছে মূল্যবান। তোমাকে খালি হাতে ছাড়তে পারি না, রাখো। আমি হাত বাড়িয়ে নিই না, হাতটা পাতি। নিতু দেয় হালকা ছোট্ট একটুখানি যন্ত্র। মনেই হয় না এটা দিয়ে কিছু করা যায়। কোথায় পাও এসব? নিতু অবহেলার গলায় বলে, জাপানি জিনিস, ভদ্রপুরে ঢেলে বিক্রি হয়, ওখানকার লোক এসে দিয়ে যায়। অনেক দাম বোধ হয়, ঠিক জানি না। নিতু নিঃশব্দে সিগারেট খায়, তারপর বলে, চালাতে জানো? না। নিতু শ্বাস ফেলে আড়মোড়া ভেঙে বলে, সেইটা আন্দাজ করে গুলি ভরে দিইনি। ঠিক আছে, আপাতত ওটা নিরালায় বসে নাড়াচাড়া করো, সময় মতো গুলি পেয়ে যাবে। আমি আবার আসবো নেন্টু। নিতু ওঠে, আমিও। উঠতে গিয়ে টের পাই শরীর ভার লাগছে, খুব ক্লান্ত লাগছে। বিকেল পর্যন্ত আমি অন্যরকম ছিলাম, কিন্তু এখন যেন আরেক রকম। কীরকম যেন লাগে, গা গুলোয়, ভেতরটা ভয় ভয় করে, মন চমকায়। বাসায় ফেরার পথে সারাক্ষণ বারবার কেবলই হাত গিয়ে প্যান্টের ডান দিকের পকেটটা স্পর্শ করে আসে। শরীরে ব্যথার জায়গায় যেমন বারবার মানুষের হাত চলে যায়। বৌদি চলে যাবার পর আমি তাদের ঘরে শুই। সারা রাত প্রায় ঘুমই হলো না। স্বপ্ন দেখে বারবার জেগে উঠলাম। জল খেলাম, আড়মোড়া ভাঙলাম, বাতি জেলে সাবধানে তোষক উল্টে জিনিসটা দেখলাম বারবার। ছোট্ট খেলনার মতো, খুব ঝকঝকে সুন্দর। ছেলেবেলায় একটা খেলনা রিভলভারের কত শখ ছিল। সত্যিকারের রিভলভারটা তার চেয়েও কাল্পনিক লাগছিল। ভোর রাতে গভীর ঘুম হলো। সকালে ঘুম ভাঙতেই প্রথম হাত পড়ল ব্যথার জায়গাটাতে। তোষক সেখানে খুব সামান্যই উঁচু হয়ে আছে, ওপর থেকে বোঝাই যায় না। আমি উঠলে মা বিছানা ঝাড়তে আসবে, জেগেই তাই যন্ত্রটা হাতে নিলাম। মুঠোয় হাতলটা চড়াই পাখির মতো ছোট্ট, কেবল বুকের ধুকধুকুনিটা নেই। যখন গুলি ছুড়ব কোনো দিন, তখন কি রিভলভারের বুক ধক করে উঠবে? আলমারি খুলে বইয়ের পিছনে রেখে দিলাম। কালকেও আমি অন্যরকম মানুষ ছিলাম, আজ অন্যরকম। বাথরুমে সারাক্ষণ গান গাইলাম আমি। চায়ের স্বাদ অন্যরকম লাগলো। আয়নায় আজ অনেকক্ষণ নিজের মুখখানা দেখি। ওয়ালটেয়ারে সেবার বেনুধর মেরেছিল, চুল ঘেঁষে এখনও সেই কাটা দাগ। থার্ড রাউন্ডে বেনুধরকে নক আউট করি, তখন কপালের রক্তে আমার সারা গা ভেসে যাচ্ছে। রেফারি রক্ত দেখে লড়াই থামাতে চেয়েছিল, আমি রাজি হইনি। বিনীতভাবে বলেছিলাম, ইট ইজ জাস্ট এ মাইনর কাট স্যার, আই এম নট হার্ট। বলিনি, আমি কখনো লড়াই থামাতে বলিনি। গতকাল শ্যামল দিলীপের কাছে যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি। লড়াই থামাতে বলি না এখনো। সোমসুন্দর শেষ পর্যন্ত লড়বে। বারান্দায় রোদ পড়ে আছে, বাতাস নেই। নুয়ে পড়া বুড়োর মতো বস্তাটার কুঁজ দেখা যাচ্ছে। স্থির হয়ে ঝুলে আছে ফাঁসি দেওয়া লাশের মতো। আস্তে আস্তে এগিয়ে যাই। বক্সিং রিংয়ে আমার আর কোনো দিনই ফিরে যাওয়া হবে না।
তবু শরীর চঞ্চন করে লড়াইয়ের জন্য। কিসের লড়াই তা সঠিক জানি না, তবু বস্তাটার কাছে এসে স্ট্যান্স নেই। বাঁ হাতে ব্যথা, ছিঁড়ে পড়ে হাত, তবু লহরার তবলায় যেমন চলে আঙুল, তেমনি দ্রুত ঘুষির ঝড় বইয়ে দিতে থাকি। ব্যান্ডেজ উপচে রক্ত পড়তে থাকে হাত বেয়ে। বেনুধর মাথা ফাটিয়ে দিয়েছিল সেবার ভল্টেয়ারে। রক্তে ভেসে যাচ্ছিল শরীর, তবু লড়াই থামায়নি। আজই বা থামাবো কেন? শরীরে ঘাম দিল খুব, একটা জোরো ভাব ছেড়ে গেল শরীর থেকে। ক্লান্ত হয়ে একসময় রেলিং ধরে বাতাসে দাঁড়াই। দূরে মোড়ের কাছে একটা কৃষ্ণচূড়া গাছ, সেই গাছে আধো ঢাকা মালাদের বারান্দা দেখা যায়। অনেককাল মালাকে দেখি না আর। সেই কবে ওর তানপুরার তার ছিঁড়ে তবলা ফাটিয়ে গানের খাতা টুকরো করে দিয়ে এসেছিলাম। আশ্চর্য এই, মালা তারপর এসে কোনো দোষারোপ করেনি, দায়ী করেনি আমাকে। বোধহয় কাউকে কিছু বলেনি মালা, নীরবে হেসেছে। ক্ষমা করেছে কি? কিন্তু ক্ষমা কে চেয়েছিল? মালা ভুলে গেছে। তার গানের জগতের বাইরে থেকে যেসব মানুষ আসে তাদের কোনো ছায়া মালার ঘরে থাকে না। মালা তাদের অনায়াসে ভুলে যায়। রাস্তা দিয়ে যেতে আসতে ওদের ঝুল বারান্দার মাথার ওপর দেখি, সেখানে মালা দাঁড়ায় না। ঘরে এসে আলমারি খুলে রিভলভারটা বের করি। ছোট্ট খেলনা, গুলি নেই। ট্রিগারে আঙুল দিতেই চেম্বারটা ক্লিক করে ঘুরে গেল। বারবার সেই শব্দটা শুনি, আত্মবিশ্বাস বাড়ে। মনে হয় রিভলভার সঙ্গে থাকলে সব কিছু করা যায়। প্রায় 9টা বাজে। রোদে ভেসে যাচ্ছে চারিদিক। শূন্য রিভলভারটা প্যান্টের পকেটে নিয়ে সিঁড়ি ভাঙতে থাকি। মালাদের ঝুল বারান্দা পেরোতে গিয়ে একবার ওপরে তাকাই। কৃষ্ণচূড়ার মরা ডালগুলোর ভিতর দিয়ে বারান্দাটাকে খাঁচার মতো দেখায়। শূন্য বারান্দা, বারান্দা পেরিয়ে মালার ঘর। ওই ঘরে আর কোনোদিন যাওয়া হবে কি আমার? সাহস পাব না। হাতটা ব্যথার জায়গায় চলে যায়। পকেটটা খুব সামান্য ফুলে আছে। বাইরে থেকে দলা পাকানো রুমালের মতো দেখায়। ছুঁতেই আত্মবিশ্বাস ফিরে পেতে থাকি। কোনো কিছু ভাবি না। একটু শীষ দিয়ে মালাদের সিঁড়ির দরজার চৌকাঠ ডিঙোই। হালকা পায়ে সিঁড়ি ভাঙতে থাকি। ডান পকেটে হাত, হাতে নিস্তব্ধ এক চড়াই পাখির বুক। আমি মালার দরজায় দাঁড়াই। দাঁড়িয়েই চমকে উঠি। মালার বিছানায় ছোড়দা বসে আছে। বাসা থেকে বেরোবার মুখে ওর ঘরটা দেখে আসেনি, ভুল হয়ে গেছে। মালা মেঝেতে কার্পেটের ওপর বসে তানপুরা কোলে শুইয়ে রেখে ঝুঁকে স্বরলিপি দেখছে। ছোড়দাকে কখনো মালার ঘরে আমি দেখিনি। মালার ঘরে তো আর আসা হয় না। দেখে কষ্ট লাগছিল খুব। ছোড়দা আমাকে দেখে একটু ভ্রু তুলে বলল, কি রে, কিছু বলবি? মালা তাকালো কিনা বুঝলাম না, ঝুঁকেই রইল। রাত জাগার সুগভীর ক্লান্তি ছোড়দার সুন্দর মুখটাতে গভীর হয়ে বসেছে। মুখের চামড়া রুক্ষ, চোখ ফোলা ফোলা লাল। সুন্দর লাল দুটি ঠোঁট ফ্যাকাশে দেখায়। কপালের মাঝখানে, যেখানে অনেকের রাজ টিকা থাকে, সেখানে দুটো শিরা জড়িয়ে আছে। মাথার চুল ফনা ধরে দুলছে। পকেট থেকে শূন্য হাত বের করে এনে বলি, 2-4টে টাকা দিবি? কেন? দরকার। ছোড়দার সঙ্গে বহুকাল কথাই হয় না ভালো করে। মানুষটাকে আমি তেমন লক্ষ্য করি না। ভিতরে ভিতরে ছোড়দাও বোধহয় তা জানে। আমি বরাবর টাকা নিয়েছি বড়দার কাছ থেকে। বাবাও বড়দার কাছেই হাত পাততেন। ছোড়দা সেই অবহেলা সহ্য করেছে এতদিন। এখন আমি টাকা চাইতে ওর মুখে একটা চাপা আনন্দ খেলে গেল যেন। সুন্দর ঠোঁটে একটু বোধহয় হাসল। প্রশ্রয় দেওয়ার স্বরে বলল, আমার টেবিলের ডান দিকের টানায় আছে, বেশি নেই, যা আছে নিয়ে নে। টাকার দরকার ছিল না। বাসায় ফিরলাম না, কেবল ওই কথা বলে ছোড়দার কাছ থেকে পালিয়ে এলাম। ছোড়দা অফিসে। দুপুরে খেয়ে উঠে ওর বিছানার ওপর এসে একটু বসলাম। টেবিলের ওপর রাশিকৃত বই, অজস্র নোট করা খাতা, অ্যাস্ট্রে উপচে পড়ছে পোড়া সিগারেটের স্তূপে। টেবিলের তলায় একটা হ্যারিকেন। রাতে মাঝে মাঝে আলো নিভে যায়, তখন ছোড়দা হ্যারিকেন জ্বালিয়ে বসে। বিছানার চাদর পাল্টানো হয় না অনেক দিন। বালিশের পাশে ময়লা রুমাল, বালিশের তলাতেও বই। একটা খাতা খুলে দেখি, প্রথম পাতার উপরে লেখা, শ্রী শ্রী তারকেশ্বর সহায়। দেখে বুকের ভিতরে একটা যন্ত্রণা হয়। ছোড়দার এই পরীক্ষা ওর জীবন বাঁচনের পরীক্ষা। ওকে পেরোতেই হবে।
কিন্তু পড়তে পড়তে মাথার শিরা ছিঁড়ে পড়ে, চোখ ফেটে যেতে চায়, তবু পড়ে যেতে হয়, মনে থাকে না, আবার পড়ে। নিজের শক্তিতে সন্দেহ আসে, ভয় করে, তাই গোপনে লজ্জায় অসহায়ের মতো আত্মসম্মানের হাত বাঁচিয়ে বাবা তারকনাথের নাম চুপি চুপি খাতার উপরে লিখে রাখে ছোটদা। মালার বাড়িতে আজ যাব না। মালার ঘরে ঢোকা আর আমার উচিত হবে না। ছোটদার এই প্রাণপণ অধ্যবসায় দেখে মনে মনে আমি এইসব সিদ্ধান্ত নিই। মনটা উদাস হয়ে যায়। দুপুরে ঠিক ঘুম হয় না। কাজ নেই বলে চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে থাকি। কাল রাতে ঘুম ভালো হয়নি বলেই বুঝি আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যেই একটা সুন্দর গন্ধ পাই। চোখ চেয়ে দেখি ঘরের মাঝখানে মালা দাঁড়িয়ে আছে। আমার চোখে তার অকপট চোখ। উঠে বসি। মালা, একটু আগে ভাবছিলাম তোমাকে ভুলে যাব। মালা সুন্দর চোখে অবাক হয়ে তাকায়। ভুলে যাবে? ভুলে যেতে হবে। মালা এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে একটু ঝুঁকে তাকিয়ে মিষ্টি গলায় বলে, নেন্টু, আমি ভুলতে দেব কেন? তার মানে? কোনো মানুষ কি চায় যে তাকে সবাই ভুলে যাক? ভুলে যাওয়াটা ভীষণ নিষ্ঠুর কাজ। ওর চেয়ে মরা ভালো। ভুলবে কেন? আমি চেয়ে থাকি। মালা বলে, তোমার কত টাকা দরকার? 10,000। মালা হাসে, বলে, অত টাকা একসঙ্গে চোখে দেখলে তুমি অজ্ঞান হয়ে যাবে। তার চেয়ে যা এনেছি রাখো। দরকার নেই। রাখো নেন্টু, তোমাদের সংসারের অবস্থা আমি জানি। বিশ্ব সংসারের অনেকের অবস্থা আমাদের চেয়েও খারাপ। তোমার কাছে আমার দাবি দেওয়া কিসের মালা? আমি তো জনতার একজন। দাবি দেওয়া না থাকলে কেউ আমার তানপুরার তার ছিঁড়ে, তবলা ভেঙে, খাতা ছিঁড়ে আসবার সাহস পায়? আমি এক অস্থিরতা বোধ করে বলি, মালা, সকালে যখন তোমার ঘরে গিয়েছিলাম তখন আমার ডান পকেটে পিস্তল ছিল। ছোটদা না থাকলে। মালা বড় বড় চোখে চেয়ে বলে, আমার ক্ষতি করার জন্য পিস্তলের দরকার কি নেন্টু? তোমার শুধু হাতই যথেষ্ট ক্ষতি করেছে। আমি উঠে আলমারি খুলি রিভলভারটা বার করে আনি। দেখো সত্যি বলছি কিনা। শুনে তোমার বিশ্বাস হয়নি জানি। মালা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। নিষ্পলক চোখে আমার হাতে পিস্তলটা দেখে। আমি ফিসফিস করে বলি, মালা, তুমি গান ছেড়ে দাও। কেন? যতক্ষণ তোমার গান আছে ততক্ষণ আমি তোমার কোনো ক্ষতি করতে পারি না। তুমি আমার ক্ষতি করতে চাও কেন? মনে মনে বলি, আমাকে একবার প্রতিশোধ নিতে দাও। দয়া করো, গান ছেড়ে দাও মালা। গান তোমাকে মন্ত্রের মতো ঘিরে রেখেছে। মালা শ্বাস টেনে বলে, নেন্টু, তুমি পাগল। গান ছেড়ে দিলে মালার কি থাকবে বলো তো? গান ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আমি মনে মনে অবিরল বলতে থাকি, তুমি কেন ঝিয়ের হাতে খাবার পাঠিয়েছিলে? কেন নিজে আসনি? কেন তুমি তানপুরা, তবলা, গানের খাতার জন্য আমার উপর এসে রাগ করে যাওনি? এ কিরকম অবহেলা তোমার মালা? মুখে আমি কিছু বলি না। রিভলভারটা মালার বুকের দিকে তুলে ধরি। মালা স্তম্ভিত হয়ে চেয়ে থাকে, নড়ে না, চেঁচায় না। ব্যারেলের ওপর মাছিটা ওর দুই চোখের মাঝখানে কপালের উপর গিয়ে স্থির হয়। মাছির ওপর দিয়ে নিবিড়ভাবে ওকে লক্ষ্য করি। হঠাৎ তখন বুঝতে পারি ওর চোখে বিন্দুমাত্র ভয় নেই, কেবল বিস্ময় আছে। আর দেখি ওর দুচোখ ভরা কেবল গান আর গান। চারদিকের শব্দময় পৃথিবী থেকে, সমুদ্র থেকে, পাহাড়, পর্বত, আকাশ ও গভীর নিস্তব্ধতা থেকে অদৃশ্য গানের উতরল ঢেউ উঠে আসে ওর চারিদিকে। ঢেউ ঘিরে ধরে মালাকে, ঘিরে রাখে মন্ত্রের মতো, ওকে ভয় পেতে দেয় না। আমি ট্রিগার টিপি। শূন্য রিভলভারের একটা চেম্বার শুধু ক্লিক করে ঘুরে যায়। আমি ফিসফিস করে বলি, মালা, দেখো, আমি তোমার কোনো ক্ষতি করতে পারি না। গান ভুলে যাও, নইলে দেশ জুড়ে আমার মুহুর্মুহু পিস্তলের শব্দ তুমি কোনোদিন শুনতেই পাবে না। মালা শুধু চেয়ে থাকে, অপলক।